মেরে ফেললে। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ, এবার একটু গল্প হোক। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের নিবেদন শ্রী সত্যজিৎ রায়ের লেখা একটি ছোট গল্প ভঙ্কু বাবুর বন্ধু। গল্পটি আমরা আনন্দ পাবলিশার প্রাইভেট লিমিটেড কর্তৃক প্রকাশিত গল্প 101 এই গ্রন্থটি থেকে নিয়েছি। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে আমি ইন্দ্রনীল। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস ও প্রচার অলঙ্করণ সহ সমগ্র পরিচালনা আমার নিচে। শুরু হচ্ছে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের গল্প শ্রী সত্যজিৎ রায়ের লেখা ভঙ্কু বাবুর বন্ধু। ভঙ্কু বাবুকে কেউ কখনো রাগতে দেখেননি। সত্যি কথা বলতে কি, তিনি রাগলে যে কিরকম ব্যাপারটা হবে, কি যে বলবেন বা করবেন তিনি, সেটা আন্দাজ করাও ভারী শক্ত। অথচ রাগবার যে কারণ ঘটে না তা মোটেই নয়। আজ 22 বছর তিনি কাঁকরগাছি প্রাইমারি স্কুলে ভূগোল বা বাংলা পড়িয়ে আসছেন। এর মধ্যে কত ছাত্র এলো গেল, কিন্তু বঙ্কুবাবুর পেছনে লাগা ব্ল্যাকবোর্ডে তার ছবি আঁকা, তার বসবার চেয়ারে গাবের আঠা মাখিয়ে রাখা, কালী পুজোর রাতে তার পেছনে ছুঁচোবাজি ছেড়ে দেওয়া, এই সবই এই 22 বছর ধরে ছাত্র পরম্পরায় চলে আসছে। বঙ্কুবাবু কিন্তু কখনো রাগেননি, কেবল মাঝে মাঝে গলা খাঁকড়িয়ে বলেছেন, ছি। এর একটা কারণ অবশ্যই এই যে তিনি যদি রাগ টাগ করে মাস্টারি ছেড়ে দেন, তো তার মতো গরিব লোকের পক্ষে এই বয়সে আর একটা মাস্টারি বা চাকরি খুঁজে পাওয়া খুবই শক্ত। আর একটা কারণ হলো, ক্লাস ভর্তি দুষ্টু ছেলেদের মধ্যে 2-1টা করে ভালো ছাত্র প্রতিবারই থাকে। বঙ্কুবাবু তাদের সঙ্গে ভাব করে তাদের পড়িয়ে এত আনন্দ পান যে তাতেই তার মাস্টারি সার্থক হয়ে যায়। এই সব ছাত্রদের তিনি কখনো কখনো নিজের বাড়িতে নিয়ে আসেন, তারপর বাটি করে মুরগি খেতে দিয়ে গল্পচ্ছলে দেশ বিদেশের আশ্চর্য ঘটনা শোনান। আফ্রিকার গল্প, মেরু আবিষ্কারের গল্প, ব্রাজিলের মানুষ খেকো মাছের গল্প, সমুদ্রের গর্ভে তলিয়ে যাওয়া অ্যাটলান্টিস মহাদেশের গল্প, এই সবই বঙ্কুবাবু চমৎকার করে বলতে পারেন। শনি রবিবার সন্ধেবেলাটা বঙ্কুবাবু যান গ্রামের উকিল শ্রীপতি মজুমদারের আড্ডায়। অনেকবার ভেবেছেন আর যাবেন না, এই শেষবার আর না। কারণ ছাত্রদের টিটকেরি গা সওয়া হয়ে গেলেও বুড়োদের পেছনে লাগাটা যেন কিছুতেই বরদাস্ত হয় না। এই বৈঠকে তাকে নিয়ে যে ধরনের ঠাট্টা তামাশা চলে, সেটা সত্যিই মাঝে মাঝে সহ্যের সীমা ছাড়িয়ে যায়। এই তো সেদিন 2 মাসও হয়নি, ভূতের কথা হচ্ছিল। বঙ্কুবাবু সচরাচর মুখ খোলেন না। সেদিন কি জানি হলো, হঠাৎ বলে ফেললেন যে তার ভূতের ভয় নেই। আর কোথায় যায়, এমন সুযোগ কি এসব লোক ছাড়ে? রাতে বাড়ি ফেরার পথে বঙ্কুবাবুকে যাচ্ছে তাই ভাবে নাজেহাল হতে হলো। মিত্তিদের তেঁতুল গাছটার তলায় কে এক লিকলিকে লম্বা লোক ভুসো টুসো মেখে অন্ধকারে তার পিঠের ওপর পড়ল ঝাঁপিয়ে। এই আড্ডারি কারোর চক্রান্ত আর কি। ভয় অবশ্যই পাননি বঙ্কুবাবু, তবে চোট লেগেছিল। 3 দিন ঘাড়ে ব্যথা ছিল, আর সবচেয়ে যেটা বিশ্রী, তার নতুন পাঞ্জাবিটা কালি টালি লেগে ছিঁড়ে টিড়ে একাকার হয়ে গিয়েছিল। ঠাট্টা এই কি রকম রে বাবু? এছাড়া ছোটখাটো পিছনে লাগার ব্যাপার তো লেগেই আছে। এই যেমন ছাতাটা জুতোটা লুকিয়ে রাখা, পানে আসল মশলার বদলে মাটির মশলা দেওয়া, জোর করে ধরে বেঁধে গান গাওয়ানো ইত্যাদি। কিন্তু তাও আড্ডায় আসতে হয়, না হলে শ্রীপতিবাবু কি ভাববেন? একে তো তিনি গাঁয়ের গণ্যমান্য লোক, দিনকে রাত করতে পারেন এমন ক্ষমতা তার। তারপর আবার তার বঙ্কুবাবু না হলে চলেই না। তিনি বলেন,
একজন থাকবে যাকে নিয়ে বেশ রসিয়ে রগড় করা চলবে, না হলে আর আড্ডা। ডাকো বঙ্কু বিহারীকে। আজকের আড্ডার সুরটা ছিল উচ্চগ্রামে, অর্থাৎ স্যাটেলাইট নিয়ে কথা হচ্ছিল। আজই সন্ধ্যায় সূর্য ডোবার কিছুক্ষণ পরেই উত্তর দিকের আকাশে একটি জ্বলন্ত আলো দেখা গিয়েছে। মাস তিনেক আগেও একবার এরকম আলো দেখা গিয়েছিল এবং তাই নিয়ে আড্ডায় বিস্তর গবেষণা চলেছিল। পরে জানা যায় ওটা একটা রাশিয়ান স্যাটেলাইট। খটকানা ফোসকা এই গছের কিছু একটা নাম। সেটা নাকি 400 মাইল উপর দিয়ে বন বন করে পৃথিবীর চারদিকে ঘুরছে এবং তার থেকে নাকি বৈজ্ঞানিকেরা অনেক নতুন নতুন তত্ত্ব জানতে পারছেন। আজকের আলোটা বঙ্কুবাবু প্রথমে দেখেছিলেন। তারপর তিনি সেটা নিধু মুক্তারকে ডেকে জানান। কিন্তু আড্ডায় এসে বঙ্কুবাবু দেখলেন যে নিধুবাবু অম্লান বদনে প্রথম দেখার ক্রেডিটটা নিজেই নিয়েছেন এবং সেই নিয়ে খুব বড়াই করছেন। বঙ্কুবাবু কিছু বললেন না। স্যাটেলাইট সম্বন্ধে এখানে কেউই বিশেষ কিছু জানেন না, তবে এসব কথা বলতে তো আর টিকিট লাগে না, বা বললেও পুলিশও ধরে না, তাই সবাই ফোড়ন দিচ্ছে। চণ্ডীবাবু বললেন, যাই বলো বাবু, এইসব স্যাটেলাইট ফ্যাটেলাইট নিয়ে খামোকা মাথা ঘামানো আমাদের শোভা পায় না। আমাদের কাছে ও যা সাপের মাথার মনিও তাই। কোথায় আকাশের কোন কোণে আলোর ফুটকি দেখেছো তাই নিয়ে খবরের কাগজে লিখছে, আর তাই পড়ে তুমি বৈঠকখানে বসে পাঞ্চি বোধে জীবনে বাবা দিচ্ছ। যেন তোমারই কীর্তি, তোমারই গৌরব, হাততালিটা যেন তোমারই পাওনা। রামকানাইয়ের বয়সটা কম। সে বলল, আমার না হোক মানুষের তো সবার উপরে মানুষ সত্য। চণ্ডীবাবু বললেন, রাখো রাখো, যত সব মানুষ না তো কি বানরে ছাড়বে স্যাটেলাইট, মানুষ ছাড়া আর আছে কি? নিধু মুক্তার বললেন, আচ্ছা বেশ, স্যাটেলাইটের কথা ছেড়েই দিলাম। তাতে না হয় লোক টোক নেই, কেবল একটা যন্ত্র পাক খাচ্ছে। সে তো লাট্টুও পাক খায়, সুইচ টিপলে পাকাও করে। হ্যাঁ যাকে, কিন্তু রকেটের ব্যাপারটা তো নেহাত ফেলনা নয় ভায়া। চণ্ডীবাবু নাক সিটকে বললেন, রকেট রকেট দিয়ে কি জল খাবে শুনি? রকেট তাও বুঝতাম যদি আমাদের দেশে তৈরি হলো, গড়ের মাঠ থেকে ছাড়লে সেটা চাঁদে চাঁদে তাক করে আমরা গিয়ে টিকিট কেটে দেখে এলুম, তাও একটা মানে হয়। রামকানাই বলল, ঠিক বলেছেন, আমাদের কাছে রকেটও যা, ঘোড়ার ডিমও তাই। ভৈরব চক্রবর্তী বললেন, ধরো যদি যদি অন্য গ্রহট থেকে একটা কিছু পৃথিবীতে এলেই বাকি, তুমি আমি তো আর সেটা দেখতে পাবো না। তা বটে। আড্ডার সবাই চায়ের পেয়ালায় মুখ দিলেন। এরপর তো আর কথা চলে না। এই অবসরে বঙ্কুবাবু খুক করে একটু কেশে নিয়ে মৃদু স্বরে বললেন, ধরুন যদি এইখানে আসে, মানে নিধুবাবু অবাক হওয়ার ভান করে বললেন, ব্যাকা আবার কি বলছে? হ্যাঁ হ্যাঁ, এখানে আসবে? কে আসবে এইখানে? কোত্থেকে আসবে? বঙ্কুবাবু আবার মৃদু স্বরে বললেন, অন্য গ্রহ থেকে কোনো লোক টোক। ভৈরব চক্রবর্তী তার অভ্যেস মতো বঙ্কুবাবুর পিঠে একটা অভদ্র চাপড় মেরে দাঁত বার করে বললেন, বাহ বঙ্কুবিহারী বাহ, অন্য গ্রহ থেকে লোক আসবে এখানে, এই খণ্ডগ্রামে? হ্যাঁ, লন্ডন নয়, মস্কো নয়, নিউ ইয়র্ক নয়, কলকাতাও নয়, একেবারে এই কাঁকড়গাছিতে। তোমার শক্ত কম নয়? বঙ্কুবাবু চুপ করে গেলেন, কিন্তু তার মন বলতে লাগলো, সেটা আর এমন অসম্ভব কি? বাইরে থেকে যারা আসবে তাদের তো পৃথিবীতে আসা নিয়ে কথা। অত যদি হিসেব করে নাই আসে, কাঁকড়গাছিতে না আসা যেমন সম্ভব, আসাও তো ঠিক তেমনই সম্ভব।
শ্রীপতিবাবু এতক্ষণ কিছু বলেননি। এবার তিনি নড়ে চড়ে বসতেই সকলে তার মুখের দিকে চাইল। তিনি চায়ের পেয়ালাটা নামিয়ে রেখে বিজ্ঞের মতো ভারী গলায় বললেন, দেখো, বাইরের গ্রহ থেকে যদি লোক আসেই, তবে সেটা জেনে রাখো যে এই পোড়া দেশে আসবে না। তাদের তো খেয়ে দিয়ে কাজ নেই, হ্যাঁ, আর অত বোকা তারা নয়। আমার বিশ্বাস তারা সাহেব, এবং সে তারা নামবে ওই সাহেবদেরই দেশে, পশ্চিমে, বুঝেছ? এ কথায় এক বঙ্কুবাবু ছাড়া সকলেই এক বাক্যে সায় দিলেন। চণ্ডীবাবু নিধু মোক্তারের কোমরে খোঁচা মেরে ইশারায় বঙ্কুবাবুকে দেখিয়ে ন্যাকা ন্যাকা গলায় বললেন, কিন্তু আমার বাবা মনে হয় বঙ্কু ঠিকই বলেছেন। বঙ্কু বিহারীর মতো লোক যেখানে আছে সেখানে আসাই তো তাদের পক্ষে স্বাভাবিক। কি বলো নিদু? ধরো, যদি একটা স্পেসিমেন নিয়ে যেতে হয়, তাহলে বঙ্কুর মতো দ্বিতীয় মানুষ কোথায় পাচ্ছে শুনি? নিধু মোক্তার সায় দিয়ে বললেন, ঠিক ঠিক, বুদ্ধি বলো, চেহারা বলো, যাই বলো, বেকা একেবারে আইডিয়াল। রামকানাই বলল, একেবারে জাদুঘরে রাখার মতো, কিংবা চিড়িয়াখানায়। বঙ্কুবাবু মনে মনে বললেন, পেসিমেন যদি বলতে হয় তো এরাই বা কি কম। ওই তো শ্রীপতিবাবু, উটের মতন থুতনি, আর ওই ভৈরব চক্রবর্তী কচ্ছপের মতো চোখ, ওই নিধু মোক্তার ছুঁচো, রামকানাই ছাগল, আর এই চণ্ডীবাবু চামচিকে। চিড়িয়াখানায় যদি রাখতে হয় তো... বঙ্কুবাবুর চোখে জল এলো। তিনি উঠে পড়লেন। আজ অন্তত আড্ডাটা ভালো লাগবে ভেবেছিলেন, হলো না। মনটা ভারী হয়ে গেছে, আর থাকা চলে না। সে কি, উঠে পড়লে নাকি? হে, শ্রীপতিবাবু যেন ব্যস্ত হয়ে পড়লেন। হ্যাঁ, রাত হলো। কই রাত হলো? কাল তো ছুটি। বসো, চা খাও। না, আজ আসি, পরীক্ষার খাতা আছে কিছু। নমস্কার। রামকানাই বলল, দেখবেন বঙ্কুদা, আজ আবার আমাবস্যা, মঙ্গলবার, মানুষ কিন্তু ভূতেরও বাড়া। বঙ্কুবাবু আলোটা দেখতে পেলেন পঞ্চাঘোষের বাঁশবাগানের মাঝ বরাবর এসে। তার নিজের হাতে আলো ছিল না। শীতকাল, তাই সাপের ভয় নেই। তাছাড়া পথও খুব ভালোভাবেই চেনা। এ পথে এমনিতে বড় একটা কেউই আসে না, কিন্তু বঙ্কুবাবুর শর্টকাট হয় বলেই তিনি এই পথে যান। কিছুক্ষণ থেকেই তার কেমন জানি খটকা লাগছিল। অন্যদিনের চেয়ে কি জানি একটা অন্যরকম ভাব, কিন্তু সেটা যে কি তা বুঝতে পারছিলেন না। হঠাৎ খেয়াল হলো যে বাঁশ বনে আজ ঝিঁঝি ডাকছে না, একদম না। সেইটাই তফাৎ। অন্যদিন যতই বনের ভেতরে ঢোকেন ততই ঝিঁঝির ডাক বাড়ে, আজ ঠিক তার উল্টো। তাই এমন থমথমে ভাব। ব্যাপার কি? ঝিঁঝিগুলো সব ঘুমোচ্ছে নাকি? ভাবতে ভাবতে হাত বিষে গিয়ে পূব দিকে চোখ যেতেই আলোটা দেখতে পেলেন। প্রথমে মনে হলো বুঝি আগুন লেগেছে। বনের মধ্যিখানের ফাঁকটায় যেখানে ডোবাটা রয়েছে তার চারপাশের বেশ খানিকটা জায়গা জুড়ে গাছের ডালে ও পাতায় একটা গোলাপি আভা, আর নিচে ডোবার সমস্ত জায়গাটা জুড়ে উজ্জ্বল গোলাপি আলো। কিন্তু আগুন নয়, কারণ আলোটা স্থির। বঙ্কুবাবু এগোতে লাগলেন। কানের মধ্যে একটা শব্দ আসছে, কিন্তু সেটা যেন ধরা ছোঁয়ার বাইরে। হঠাৎ কানে তালা লাগলে যেমনটা হয়, রি 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 রি, এই যেন ঠিক সেই রকম। বঙ্কুবাবুর গা একটু ছমছম করে থাকলেও একটা অদম্য কৌতূহল বশে তিনি এগিয়ে চললেন। ডোবা থেকে 30 হাত দূরে
বড় বাঁশঝাড়টা পেরোতেই তিনি জিনিসটা দেখতে পেলেন। একটা অতিকয় উপুর করা কাঁচের বাটির মতো জিনিস সমস্ত ডোবাটাকে আচ্ছন্ন করে পড়ে আছে, এবং তার প্রায় স্বচ্ছ ছাউনির ভেতর থেকে একটা তীব্র অথচ স্নিগ্ধ গোলাপি আলো বিচ্ছুরিত হয়ে চতুর্দিকের বনকে আলো করে দিয়েছে। এমন অদ্ভুত দৃশ্য বঙ্কুবাবু স্বপ্নেও কখনো দেখেননি। অবাক বিস্ময়ে কিছুক্ষণ চেয়ে থাকার পর বঙ্কুবাবু লক্ষ্য করলেন যে জিনিসটা স্থির হলেও যেন নির্জীব নয়, অল্প অল্প স্পন্দনের আভাস পাওয়া যাচ্ছে। নিঃশ্বাস প্রশ্বাসে মানুষের বুক যেমন ওঠে নামে, কাঁচের ঢিবিটা তেমনই উঠছে নামছে। বঙ্কুবাবু ভালো করে দেখবার জন্য আর হাত চারেক এগিয়ে যেতেই হঠাৎ যেন তার শরীরে বিদ্যুৎ প্রবাহ খেলে গেল, আর তার পর মুহূর্তেই তিনি অনুভব করলেন যে তার হাত পা যেন কোনো অদৃশ্য বন্ধনে বেঁধে ফেলা হয়েছে। তার শরীরে আর শক্তি নেই। তিনি না পারেন এগোতে, না পারেন পিছোতে। কিছুক্ষণ এইভাবে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থেকে বঙ্কুবাবু দেখলেন জিনিসটার স্পন্দন আস্তে আস্তে থেমে গেল, আর সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল সেই অদ্ভুত কানে তালা লাগার শব্দটা। তারপর হঠাৎ রাতের নিস্তব্ধতা ভেদ করে কতকটা মানুষের মতো কিন্তু অত্যন্ত মিহি গলায় চিৎকার এলো, মিলি পিপিং ক্রক, মিলি পিপিং ক্রক। বঙ্কুবাবু চমকে গিয়ে থ, এ আবার কি ভাষা রে বাবা? এ যে বলছে সেই বা কোথায়? দ্বিতীয় চিৎকার শুনে বঙ্কুবাবুর বুকটা ধড়াস করে উঠল। হু আর ইউ, হু আর ইউ। এই যে ইংরেজি, হয়তো তাকেই জিজ্ঞাসা করা হচ্ছে প্রশ্নটা। বঙ্কুবাবু ঢোক গিলে বলে উঠলেন, আই এম বঙ্কুবিহারী দত্ত স্যার, বঙ্কুবিহারী দত্ত। প্রশ্ন এলো, আর ইউ ইংলিশ, আর ইউ ইংলিশ? বঙ্কুবাবু চেঁচিয়ে বললেন, নো স্যার, বেঙ্গলি কায়স্থ স্যার। কিছুক্ষণ চুপচাপের পর পরিষ্কার উচ্চারণে কথা এলো, নমস্কার। বঙ্কুবাবু হাঁপ ছেড়ে বললেন, নমস্কার নমস্কার। বলার সঙ্গে সঙ্গে লক্ষ্য করলেন যে তার হাত পায়ের অদৃশ্য বাঁধনগুলো যেন আপনা থেকেই আলগা হয়ে গেল। তিনি ইচ্ছা করলে পালাতে পারতেন, কিন্তু পালালেন না, কারণ তিনি দেখলেন সেই অতিকায় কাঁচের ঢিবির একটা অংশ আস্তে আস্তে দরজার মতো খুলে যাচ্ছে। সেই দরজা দিয়ে বেরিয়ে এলো প্রথমে একটা মসৃণ বলের মতো মাথা, তারপর একটা অদ্ভুত প্রাণীর সমস্ত শরীরটা। লিকলিকে শরীরের মাথা বাঁধে সমস্তটাই একটা চকচকে গোলাপি পোশাকে ঢাকা। মুখের মধ্যে কান ও নাকের জায়গায় দুটো করে এবং ঠোঁটের জায়গায় একটা ফুটো। লম্বা চুলের লেশ মাত্রও নেই। হলদে গোল গোল চোখ দুটো এমনই উজ্জ্বল যে দেখলে মনে হয় আলো জ্বলছে। লোকটা আস্তে আস্তে বঙ্কুবাবুর দিকে এগিয়ে এসে তার 3 হাত দূরে থেকে তাকে এক দৃষ্টে দেখতে লাগলো। বঙ্কুবাবুর হাত দুটো আপনা থেকেই জোর হয়ে এলো। প্রায় 1 মিনিট দেখার পর লোকটা সেই রকম বাঁশির মতো মিহি গলায় বলল, তুমি মানুষ? বঙ্কুবাবু বললেন, হুম। লোকটা বলল, এটা পৃথিবী? বঙ্কুবাবু বললেন, হ্যাঁ। ঠিক ধরেছি, যন্ত্রপাতিগুলো গোলমাল করছে। যাবার কথা ছিল প্লুটোয়, একটা সন্দেহ ছিল মনে, তাই তোমাকে প্রথমে প্লুটোর ভাষায় প্রশ্ন করলাম। যখন দেখলাম তুমি উত্তর দিলে না, তখন বুঝতে পারলাম যে পৃথিবীতেই এসে পড়েছি। বর্ণশ্রম হলো। ছি ছি ছি, এত দূরে এসে। আরেকবার এরকম হয়েছিল। বুধ যেতে
বৃহস্পতি গিয়ে পড়েছিলাম। একদিনের তফাৎ আর কি। বঙ্কুবাবু কি বলবেন বুঝতে পারলেন না। তাছাড়া ওর এমনিতেই অস্বস্তি লাগছিল, কারণ ওর লোকটা সরু সরু আঙুল দিয়ে ওর হাত পা টিপে টিপে দেখতে আরম্ভ করেছে। টেপা শেষ করে লোকটা বলল, আমি ক্রেনিয়াস গ্রহের এক মানুষের চেয়ে অনেক উচ্চ স্তরের প্রাণী। এই লিকলিকে 4 ফুট লোকটা মানুষের চেয়েও উচ্চ স্তরের প্রাণী? বললেই হলো। বঙ্কুবাবুর হাসি পেল। লোকটা কিন্তু আশ্চর্যভাবে বঙ্কুবাবুর মনের কথাটা বুঝে ফেলল। সে বলল, অবিশ্বাস করার কিছু নেই, প্রমাণ আছে। তুমি কটা ভাষা জানো? বঙ্কুবাবু মাথা চুলকিয়ে বললেন, বাংলা, ইংরেজি আর হিন্দিটা মানে। মানে আড়াইটেই। হ্যাঁ। আমি জানি 14,000। তোমাদের সৌরজগতে এমন ভাষা নেই যা আমি জানি না। তা ছাড়া আরো 31টি বাইরের গ্রহের ভাষা আমার জানা আছে। এর 25টি গ্রহে আমি নিজে গিয়েছি। তোমার বয়স কত? 50। আমার 833। তুমি জানোয়ার খাও? বঙ্কুবাবু এই সেদিন কালী পুজোয় পাঁঠার মাংস খেয়েছেন, না বলেন কি করে? অ্যাং বলল, আমি খাই না। বেশ কয়েকশো বছর হলো ছেড়ে দিয়েছি। আগে খেতাম, হয়তো তোমাকেও খেতাম। বঙ্কুবাবু ঢোক গিললেন। এই জিনিসটা দেখছো? অ্যাং একটা নুড়ি পাথরের মতন ছোট্ট জিনিস বঙ্কুবাবুর হাতে দিল। সেটা হাতে ঠেকতেই বঙ্কুবাবুর সর্বাঙ্গে আবার এমন একটা শিহরণ খেলে গেল যে তিনি তৎক্ষণাৎ ভয়ে পাথরটা ফেরত দিয়ে এলেন। অ্যাং হেসে বলল, এটা আমার হাতে ছিল বলে তুমি এগোতে পারোনি। কেউ পারে না। শত্রুকে জখম না করে অক্ষম করার মতো এমন জিনিস আর নেই। বঙ্কুবাবু এবার সত্যিই অবাক হতে শুরু করেছেন। অ্যাং বলল, এমন কোন জায়গা বা দৃশ্য আছে যা তোমার দেখতে ইচ্ছে করে কিন্তু হয়ে ওঠে না? বঙ্কুবাবু ভাবলেন, সারা পৃথিবীটাই তো দেখা বাকি। ভূগোল পড়ান, অথচ বাংলাদেশের গুটি কত গ্রাম ও শহর ছাড়া আর কি দেখেছেন তিনি? বাংলাদেশেরই বা কি দেখেছেন? হিমালয়ের পর্বত দেখেননি, দীঘার সমুদ্র দেখেননি, সুন্দরবনের জঙ্গল দেখেননি, এমনকি শিবপুরের বাগানের সেই বটগাছটা, সেটা পর্যন্ত দেখেননি। মুখে বললেন, অনেক কিছুই তো দেখিনি। ধরুন, গরমের দেশের মানুষ, তাই নর্থ পোলটা দেখতে খুব ইচ্ছে করে। অ্যাং একটা ছোট্ট কাঁচ লাগানো নল বার করে বঙ্কুবাবুর মুখের সামনে ধরে বলল, এইটাই চোখ লাগাও। চোখ লাগাতেই বঙ্কুবাবুর গায়ে কাঁটা দিয়ে উঠল। এও কি সম্ভব? তার চোখের সামনে ধু ধু করছে অন্তহীন বরফের মরুভূমি। তার মাঝে মাঝে মাথা উঁচিয়ে আছে পাহাড়ের মতন এক একটা বরফের চাই। উপরে গাঢ় নীল আকাশে রামধনুর রঙে রঙিন বিচিত্র নকশা সব ক্ষণে ক্ষণে রূপ পাল্টাচ্ছে। অরোরা বোরিয়ালিস। ওটা কি? ওটা ওটা এইগুলো, ওই ওই পোলার বিয়ারের শাড়ি, ওই ওই পেঙ্গুইনের দল। আর ওটা কোন বিভৎস জানোয়ার? ভালো করে দেখে বঙ্কু চিনলেন, সিন্ধু ঘটক। একটা নয়, দুটো। প্রচন্ড লড়াই চলেছে। মূলোর মতন জোড়া দাঁত একটার আর একটার গায়ে বসিয়ে দিল। শুভ্র বরফের গায়ে লাল রক্তের স্রোত। পৌষ মাসের শীতে বরফের দৃশ্য দেখে বঙ্কুবাবুর ঘাম ঝরতে শুরু করল। অ্যাং বলল, ব্রাজিলে যেতে ইচ্ছে করে না? বঙ্কুবাবুর মনে পড়ে গেল সেই মানুষ খেকো পিরানা মাছ। আশ্চর্য, লোকটা তার মনের কথা টের পায় কি করে?
বঙ্কুবাবু আবার চোখ লাগালেন। গভীর জঙ্গল, দুর্ভেদ্য অন্ধকারে লতা পাতার ফাঁক দিয়ে গলে আসা ইতস্তত রোদের ছিটে ফোটা। একপাশে একটা প্রকাণ্ড গাছ, তা থেকে ঝুলছে ওটা কি? সর্বনাশ! এত বড় সাপ বঙ্কুবাবু জীবনে কখনো কল্পনাও করতে পারেনি। হঠাৎ তার মনে পড়ে গেল কোথায় যেন পড়েছেন ব্রাজিলের অ্যানাকন্ডা, অজগরের বাবা। কিন্তু মাছ কই? ওই যে একটা খাল, দুপাশে ডাঙায় কুমির রোদ পোয়াচ্ছে, সার সার কুমির। তার একটা নড়ে ওঠে, জলে নামবে। ওই ওই নেমে গেল সরাত। বঙ্কুবাবু যেন শব্দটাও শুনতে পেলেন। কিন্তু এই কি ব্যাপার? কুমিরটা এমন বিদ্যুৎ বেগে জল ছেড়ে উঠে এলো কেন? কিন্তু কিন্তু এ কি সেই সেই একই কুমির? বঙ্কুবাবু বিস্ফারিত চোখে দেখলেন কুমিরটার তলার অংশটায় মাংস বলে প্রায় কিছুই নেই, খালি হাড়। আর শরীরের বাকি অংশটা গোগ্রাসে ঘিরে চলেছে 5টি দাঁতালো রাক্ষসে মাছ, বেরহানা মাছ। বঙ্কুবাবু আর দেখতে পারলেন না, তার হাত পা কাঁপছে, মাথা ভোঁ ভোঁ করছে। হ্যাং বলল, এখন বিশ্বাস হয় আমরা শ্রেষ্ঠ? বঙ্কুবাবু জিভ দিয়ে ঠোঁট কেটে বললেন, তা তা তো বটেই, নিশ্চয়ই, বিলক্ষণ, 100 বার। অ্যাং বলল, বেশ, তোমায় দেখে এবং তোমার হাত পা টিপে মনে হচ্ছে যে তুমি নিকৃষ্ট প্রাণী হলেও মানুষ হিসেবে খারাপ নও। তবে তোমার দোষ হচ্ছে যে তুমি অতিরিক্ত নিরীহ, তাই তুমি জীবনে উন্নতি করনি। অন্যায়ের প্রতিবাদ না করা বা নীরবে অপমান সহ্য করা, এসব শুধু মানুষ কেন, কোনো প্রাণীরই শোভা পায় না। যাক, তোমার সঙ্গে আলাপ হওয়ার কথা ছিল না, হয়ে ভালোই লাগলো। তবে পৃথিবীতে বেশি সময় নষ্ট করে লাভ নেই, আমি বরং আসি। বঙ্কুবাবু বললেন, আসুন বাবু, আমিও আপনার সঙ্গে আলাপ করি খুব। বঙ্কুবাবুর কথা আর শেষ হলো না। চোখের পলকে কখন যে অ্যাং রকেটে উঠে পড়ল এবং কখন যে সেই রকেট পঞ্চা ঘোষের বাঁশবন ছেড়ে ওপরে উঠে অদৃশ্য হয়ে গেল, তা যেন বঙ্কুবাবু টেরই পেলেন না। হঠাৎ তার খেয়াল হলো আবার ঝিঁঝি ডাকতে শুরু করেছে। রাত হয়ে গেল অনেক। বাড়ির দিকে হাঁটতে শুরু করে বঙ্কুবাবু তার মনে একটা আশ্চর্য ভাব অনুভব করলেন। এত বড় একটা ঘটনা যে তার জীবনে ঘটে গেল, এই কিছুক্ষণ আগেও তিনি সেটা উপলব্ধি করতে পারেন। কোথাকার কোন সৌরজগতের এক গ্রহ, তার নামও হয়তো কেউ শোনেনি, তারই একজন লোক তো নয়, অ্যাং, তার সঙ্গে এসে আলাপ করে গেল। কি আশ্চর্য, কি অদ্ভুত! সারা পৃথিবীতে আর কারোর সঙ্গে নয়, কেবল তার সঙ্গে। তিনি শ্রী বঙ্কু বিহারী দত্ত, কাঁকড়গাছি প্রাইমারি স্কুলে ভূগোল ও বাংলার শিক্ষক। আজ এই এখন থেকে অন্তত একটা অভিজ্ঞতায় তিনি সারা পৃথিবীতে এক ও অদ্বিতীয়। পরদিন রবিবার, শ্রীপতিবাবুর বাড়িতে জোর আড্ডা। কালকের আলোর খবর আজ কাগজে বেরিয়েছে, তবে নেহাতি নগণ্যের পর্যায়ে। বাংলাদেশের মাত্র 2-1টা জায়গা থেকে আলোটা দেখতে পাওয়ার খবর এসেছে, তাই সেটাকে ফ্লাইং সসার বা উড়ন্ত পিরিচের মতন গুজবের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আজ পঞ্চা ঘোষ আড্ডায় এসেছেন, আর তার 40 বিঘের বাঁশবনের মধ্যে যে ডোবাটা আছে, তার চারপাশের 10টা বাঁশঝাড় নাকি রাতারাতি একেবারে ন্যাড়া হয়ে গেছে। শীতকালে বাঁশের শুকনো পাতা ঝরে বটে, কিন্তু এইভাবে হঠাৎ ন্যাড়া হয়ে যাওয়াটা খুবই অস্বাভাবিক। এই বিষয়েই কথা হচ্ছিল। এমন সময় ভৈরব চক্রবর্তী হঠাৎ বলে উঠলেন, আজ বঙ্কুর দেরি কেন? তাই তো এতক্ষণ কারোর খেয়াল হয়নি।
নিধু মক্তার বললেন, বেকা কি আর সহজে এমুকো হবে? কাল মুখ খুলতে গিয়ে যা দাওড়ানি খেয়েছে। শ্রীপতিবাবু ব্যস্ত হয়ে বললেন, তা বললে চলবে কেন? বঙ্কুকে যে চাই। রামকানাই, তুমি একবার যাও তো দেখি, ধরে নিয়ে আসতে পারো কিনা। রামকানাই এই চাটা খেয়ে যাচ্ছি। বলে সবে পেয়ালায় চুমুক দিতে গেছে এমন সময় বঙ্কুবাবু এসে ঘরে ঢুকলেন বললে অবশ্যই কিছুই বলা হলো না। একটা ছোটখাটো বৈশাখী ঝড় যেন একটি পেটে খাটো লোকের বেশে প্রবেশ করে সবাইকে থমথমিয়ে দিল। তারপরে ঝড়ের খেলা। প্রথমে পুরো 1 মিনিট ধরে বঙ্কুবাবু অট্টহাসি হাসলেন, যে হাসি এর আগে কেউ কোনো দিন শোনেনি, তিনি নিজেও শোনেননি। তারপর হাসি থামিয়ে একটা প্রচণ্ড গলা খাকরানি দিয়ে গম্ভীর গলায় বলতে শুরু করলেন, বন্ধুগণ, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজকের আড্ডায় আমার শেষ দিন। আপনাদের দলটি ছাড়ার আগে আমি কয়েকটা কথা আপনাদের বলে যেতে চাই, এবং তাই আজ এখানে আসা। 1 নম্বর, সেটা সকলের সম্বন্ধেই খাটে। আপনারা বড্ড বাজে বকেন। যে বিষয় জানেন না সেই বিষয়ে বেশি কথা বললে লোকে বোকা বলে। 2 নম্বর, এটা চণ্ডীবাবুকে বলছি, আপনাদের বয়সে পরের ছাতা জুতো লুকিয়ে রাখা শুধু অন্যায় নয়, ছেলে মানুষই। দয়া করে আমার ছাতাটা আর খয়েরি ক্যাম্বিসের জুতোটা কালকের মধ্যে আমার বাড়িতে পৌঁছে দেবেন। হ্যাঁ নিধুবাবু, আপনি যদি আমাকে ব্যাকা বলে ডাকেন তবে আমি আপনাকে ছ্যাঁদা বলে ডাকবো। হ্যাঁ, আপনাকে সেইটাই মেনে নিতে হবে। আর শ্রীপতিবাবু, আপনি গণ্যমান্য লোক, আপনার মোসাহেবের প্রয়োজন হবে বই কি, কিন্তু জেনে রাখুন যে আজ থেকে আমি আর ও দলে নেই। যদি বলেন তো আমার পোষা হুলোটাকে পাঠিয়ে দিতে পারি, ভালো পা চাটতে পারে। ওহো, পঞ্চাবাবু এসেছেন দেখছি। আপনাকেও খবরটা দিয়ে রাখি, কাল রাতে হ্যাঁ ওই ক্রেনিস গ্রহ থেকে একটি অ্যাং এসে আপনার বাঁশবাগানের ডোবাটির মধ্যে নেমেছিল। আমার সঙ্গে তার আলাপ হয়েছে। লোকটি ধরি অ্যাংটি ভারী ভালো। এই বলে বঙ্কুবাবু তার বাঁ হাতে ভৈরব চক্রবর্তীর পিঠে একটা চাপড় মেরে বিষম খাইয়ে সদর্পে শ্রীপতিবাবুর ঘর থেকে বেরিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তেই রামকানাইয়ের হাত থেকে চা ভর্তি পেয়ালাটা পড়ে গিয়ে সব্বাইয়ের কাপড় চোপড়ে গরম চা ছিটিয়ে জোরমার হয়ে গেল। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজে এতক্ষণ শুনছিলেন শ্রী সত্যজিৎ রায়ের লেখা বঙ্কুবাবুর বন্ধু। গল্পটির এই অডিও রূপান্তর লেখকের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন মাত্র। সেই সঙ্গে আনন্দ পাবলিশার প্রাইভেট লিমিটেডকে অসংখ্য ধন্যবাদ গল্প 101 এই গ্রন্থটি প্রকাশ করবার জন্য। আমার এই উপস্থাপনা আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হবে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ। এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/classic bengali audio stories। ভালো থাকবেন সকলে, নমস্কার।